সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুদ্ধের অজুহাতে ব্যর্থতার আড়াল, সার সেচ সংকটে কৃষকের আর্তনাদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনা চান আওয়ামী নেতারা এবার দেশে ফিরুন, কঠোর সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের বিচার ব্যবস্থা লাশের চেয়ে নথি হারায় বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রানা শহীদ কল্লোলের গোল্ড সিন্ডিকেট আর বিএনপির আশীর্বাদে যেভাবে চলছে এই কারবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আসিফ নজরুল সাধু বেশে এক মহা দুর্নীতিবাজের ইতিবৃত্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ, পলাতক কৃষক দল নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি সরকার, বিরোধী দলীয় নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব তেজগাঁওয়ে ডিএনপির বিশেষ অভিযান, গ্রেপ্তার 51। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারা বলেছে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলান কঠিন। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। মঙ্গলবারের বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে দেশের ময়দানে। হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন এমন দুমুখ লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। দলের নেতাদের হাসিনা বলেন নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছেন। প্রসঙ্গত আওয়ামী লীগ নির্বাচনের দিন থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। তারা বলেছে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলান কঠিন। হাসিনার আমলে 2018 সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল বলে অভিযোগ আছে। এর আগে দলের এক সভায় সেই অভিযোগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেত্রী বলেন এবার তো 12 ফেব্রুয়ারির ভোট 11 ফেব্রুয়ারি সন্ধে থেকে ব্যালট বাক্স বোঝাই করা হয়েছে। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গ উত্থাপন করেন। হাসিনা বলেন ওই নিষেধাজ্ঞা 2টি কারণে অবৈধ। 1. আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করা যায়। 2. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার, সেই সরকারের নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত করব, কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের বৈঠকে হাসিনা যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন তাতে কোনো কোনো নেতার ধারণা নেত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। এদিনের বৈঠকে তার কণ্ঠে পরিচিত আত্মবিশ্বাসী ধরা পড়েছে। মঙ্গলবারের বৈঠকের ভাষণে তিনি জোর গলায় দাবি করেছেন আন্তর্জাতিক মহল বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনকে অনুমোদন করবে না। সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না, তিনি অসুস্থ বলে জানা গিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায়নন্দী, সাইফুল আলম নাদেল, মির্জা আজম, মইবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। বিগত কয়েকদিনে আওয়ামী লীগের একাধিক দলীয় অফিস খুলেছে, বেশ কিছু কর্মসূচিও লক্ষ্য করা যাচ্ছে। এদিনের বৈঠকে শেখ হাসিনার নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি ফের নয়া সমীকরণ দেখা মিলবে পদ্মাপাড়ের রাজনীতিতে? দেশের কৃষি এখন এক ভয়াবহ দ্বৈত সংকটের মুখে, একদিকে সার, অন্যদিকে সেচ। সরকারের ভাষ্যে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। এই বৈপরীত্য আজ আর শুধু উদ্বেগের নয়, বরং সরাসরি ক্ষোভের কারণ কাগজে কলমে সাফল্যের গল্প লিখে কৃষকের জমিতে ফসল ফলানো যায় না। এটি বাস্তবতা, যা সরকার ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। এরই বড় মৌসুম, দেশের খাদ্য উৎপাদনের প্রধান ভরকেন্দ্র। চলমান এই সময়ে কৃষকরা সবচেয়ে বেশি নির্ভর করেন সার ও সেচের ওপর। অথচ ঠিক এই সময়েই সার বাজারে কৃত্রিম সংকট, লাগামহীন মূল্যবৃদ্ধি ও সেচের জন্য জ্বালানি সংকট একযোগে আঘাত এনেছে। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি মজুদই থাকে তাহলে কৃষক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছে কেন প্রকাশ্যে ডিলাররা সিন্ডিকেট গড়ে বাজার নিয়ন্ত্রণ করছে, আর প্রশাসন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে? সম্প্রতি জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, কৃষকরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া ও ডিএপি কিনতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও রাতভর লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছেন না। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কৃষকরা অভিযোগ করেছেন, ডিলাররা গোপনে মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। অথচ এসব অভিযোগের বিরুদ্ধে কার্যকর কোনো অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা দৃশ্যমান নয়। এতে স্পষ্ট হয়ে উঠছে, এই সিন্ডিকেট চক্র কেবল সক্রিয়ই নয়, বরং পরোক্ষভাবে প্রশ্রয়প্রাপ্ত। এই প্রশ্নগুলোর কোনো জবাব সরকারের কাছে নেই, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধকে সামনে এনে বানিয়ে অভ্যন্তরীণ দুর্নীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতাকে আড়াল করার চেষ্টা। এটি সরাসরি দায়িত্বহীনতার পরিচয়। কৃষকের ভাষ্য আরও নির্মম, ডিজেল নেই, সেচ নেই, সময়মতো পানি নেই। কোনো এলাকায় পাম্প মালিকরা তেল না পেয়ে সেচ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সামান্য জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। জাতীয় দৈনিকগুলোর প্রতিবেদনে এসেছে, কিছু অঞ্চলে জমি শুকিয়ে ফেটে যাচ্ছে, কারণ সেচ দিতে না পেরে কৃষকরা চাষাবাদী বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। এই অবস্থাকে যদি সরকার সংকট নয় বলে চালিয়ে দেয়, তাহলে তা কেবল অদক্ষতা নয়, এটি বাস্তবতা অস্বীকারের এক বিপজ্জনক ও উদ্দেশ্যপ্রণোদিত প্রবণতা। আরও উদ্বেগজনক বিষয় হল, একদিকে সরকার বলছে পর্যাপ্ত সার মজুদ আছে, অন্যদিকে জ্বালানি রেশনিংয়ের অজুহাতে রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদন বন্ধ করা হচ্ছে। শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত প্রমাণ করে সরকার নিজেরাই জানে সামনে বড় ধরনের জ্বালানি ও সার সংকট অপেক্ষা করছে। তাহলে প্রশ্ন ওঠে, এই পূর্বাভাস সত্ত্বেও আগাম প্রস্তুতি কোথায় ছিল? নাকি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে এই পর্যায়ে যেতে দেওয়া হয়েছে যাতে সিন্ডিকেটগুলো মুনাফা লুটতে পারে? বাংলাদেশের কৃষি ব্যবস্থার একটি বড় দুর্বলতা হল আমদানি নির্ভরতা। সার উৎপাদনের জন্য গ্যাস দরকার, আর সেই গ্যাসও বহুলাংশে আমদানি নির্ভর। বছরের পর বছর এই নির্ভরতা কমানোর কথা বলা হলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিকল্প উৎস, নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, জ্বালানি নিরাপত্তা সবই কাগজে পরিকল্পনায় সীমাবদ্ধ থেকেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, অতীতে কি কোনো উদ্যোগ নেওয়া হয়নি? বাস্তবতা হল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৃষিখাতকে টেকসই করার জন্য কিছু দূরদর্শী পদক্ষেপ নেওয়া হয়েছিল। কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, সার সরবরাহ ব্যবস্থার ডিজিটাল নজরদারি, সেচ ব্যবস্থায় বিদ্যুৎ ব্যবহার বাড়ানোর উদ্যোগ এবং সার কারখানা আধুনিকরণের পরিকল্পনা, এসবই ছিল দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বিশেষ করে কৃষকদের জন্য প্রণোদনা প্যাকেজ ও সহজ শর্তে ঋণ সুবিধা অনেক ক্ষেত্রে উৎপাদন বাড়াতে সহায়ক হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ধারাবাহিকতা বজায় রাখা তো দূরের কথা, বরং নীতিগত শৈথিল্য ও সমন্বয়হীনতার কারণে পূর্বের অর্জনগুলোও ঝুঁকির মুখে পড়েছে। পরিকল্পনার অভাব, তদারকির দুর্বলতা এবং রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আজকের সংকটকে আরও ঘনীভূত করেছে। ফলাফল এখন স্পষ্ট, একটি বৈশ্বিক সংকট সরাসরি দেশের কৃষিখাতে ধাক্কা দিচ্ছে, আর সরকার পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে আশ্বাসের বন্যা বইয়ে দিচ্ছে। অথচ কৃষকের জন্য আশ্বাস নয়, প্রয়োজন সময়মতো সার, সেচ ও ন্যায্য মূল্য। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হল খাদ্য নিরাপত্তা। দেশের বড় আবাদ প্রায় 60% ডিজেল চালিত সেচের উপর নির্ভরশীল। এই সেচ যদি বাধা হয়, উৎপাদন কমবে, এটাই স্বাভাবিক অর্থনীতি। আর উৎপাদন কমে গেলে তার সরাসরি প্রভাব পড়বে খাদ্যদ্রব্যের দামে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে নতুন করে চাপ তৈরি করবে। এই পরিস্থিতিতে সরকারের দায়িত্ব ছিল 3টি স্পষ্ট পদক্ষেপ নেওয়া। প্রথমত, সার বাজারে কঠোর নজরদারি ও সিন্ডিকেট ভাঙা। দ্বিতীয়ত, কৃষি সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনে ভর্তুকি বাড়ানো।
তৃতীয়ত বিকল্প আমদানি উৎস ও আভ্যন্তরীণ উৎপাদন দ্রুত সক্রিয় করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এসবের কোনোটিই কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি, বরং সিদ্ধান্তহীনতা, প্রশাসনের উদাসীনতা এবং সিন্ডিকেটকে অঘোষিত প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বড় ব্যর্থতা তখনই স্পষ্ট হয় যখন সংকট আসার আগেই তা মোকাবিলার সক্ষমতা তৈরি করা যায় না। আজকে সার ও সেচ সংকট সেই অদূরদর্শিতা, অব্যবস্থাপনা এবং দায় এড়ানোর রাজনীতিরই সরাসরি ফল। অতএব এখনও সময় আছে বাস্তবতা স্বীকার করার, মাঠের কৃষকের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার, শুধু বিবৃতি নয়, দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ার। নইলে এই সংকট কেবল কৃষকের ক্ষতিতেই সীমাবদ্ধ থাকবে না, এটি রূপ নেবে একটি গভীর খাদ্য ও অর্থনৈতিক সংকটে, যার দায় কোনোভাবেই আর এড়ানো যাবে না। প্রবাসে আশ্রয় নেওয়া দলের নেতাদের এবার দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এক ভার্চুয়াল আলোচনা সভায় নেতাদের এই পরামর্শ দিয়েছেন তিনি নিজেও শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে ঘোষণা করেছেন। তারপরেই দেশের বাইরে থাকা তার দলের কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গত কয়েকদিন ধরে শেখ হাসিনার এই নির্দেশনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। তারেক রহমান সরকারের ভেতরেও নড়াচড়া শুরু হয়েছে। গত মঙ্গলবার পুলিশের ঊর্ধ্বতন কর্তারা থানাগুলিতে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের কোনো সক্রিয় নেতা বা কর্মী আদালত থেকে জামিন পেলে তাদের যেন ফের অন্য মামলায় গ্রেফতার করা হয়। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, যারা সমাজে বিশৃঙ্খলা করতে পারে তাদের বিষয়ে উপর মহল থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের কর্মীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার পরিবারের যেসব আত্মীয় দলের নেতৃত্বে এখনও বহাল বা মন্ত্রী সাংসদ হয়েছিলেন তারা ফিরবেন তো দেশে। কয়েকজন আবার ফেসবুকে লিখেছেন, দলের নেতৃত্বে সংস্কার না করলে শেখ হাসিনার এই আহ্বান বিফলে যাবে। কেননা গত 18 মাসে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অনেকেই নির্যাতনের মুখোমুখি হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। পরে কেউ আর তাদের খোঁজ নেয়নি। আওয়ামী লীগের জেল ফেরত কয়েকজন মাঝারি নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, খবরে দেখলাম 5 অগাস্টের পরে 168 জন আওয়ামী লীগের প্রাক্তন এমপি, মন্ত্রী ও লক্ষাধিক নেতাকর্মী গ্রেফতার হয়ে জেলে বন্দী রয়েছেন, অথচ শেখ পরিবারের একজন আত্মীয়ও কি গ্রেফতার হয়েছেন? তারা লিখেছেন, দলের বিপদের দিনে এই মধু খাওয়া আত্মীয়রা এখন কোথায়? তারা একথাও লিখেছেন, এই পোস্টের পরে অনেক আবেগী আওয়ামী লীগার আমার কমেন্টে এসে গালাগালি করবেন, আবার কেউ এই পোস্টের স্ক্রিনশট নিয়ে রাখবেন ভবিষ্যতের জন্যে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দলকে ভালোবেসে রাজনীতি করেছি, কখনো বিনিময়ে কিছু দল থেকে পাওয়ার আশা করিনি। ভবিষ্যতেও দল কখনো ক্ষমতায় এলে অর্থনৈতিক সুবিধার আশা করব না। তবে এই নেতাকর্মীরা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন, ভরসাও রেখেছেন। নেত্রী, আপনি ছাড়া আপনার পরিবার ও আত্মীয় স্বজন প্রত্যেকের প্রতি নেতাকর্মীদের মনে রাগ ও ক্ষোভ রয়েছে। যদি সত্যিই আপনি চান যে দেশের রাজপথ ফের আওয়ামী লীগের দখলে চান, তাহলে সবার আগে আপনার পরিবারের সদস্য ও আত্মীয়দের দেশে এসে রাজপথে নামতে বলুন। এদিকে সরকারি নোটিশে বলা হয়েছে, 1. কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠন বা সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ ও কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার দেখানোর প্রয়োজন আপাতত নেই। 2. প্রোটোকল ও সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম আহমেদ হত্যার পর 1.5 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। বিচার এখনও ঝুলে আছে। পিবিআই বলছে তাদের কাছে একটা মামলার নথিই নেই। আসামিরা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, একজন তো আবার ছাত্র সংসদ নির্বাচনে জিতেও বসেছে। নিহতের পরিবার থানায় যাচ্ছে, আদালতে যাচ্ছে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। এটাকে বিচারহীনতা বললে হয়তো কম বলা হয়। এটা আসলে রাষ্ট্রীয় উদাসীনতার একটা প্রকাশ্য প্রদর্শনী। কিন্তু এই ব্যর্থতাকে আলাদা করে দেখার সুযোগ নেই। যে সরকারের অমলে এই তদন্ত এগোয়নি, সেই সরকারটাই ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রশ্নবিদ্ধ একটি কর্তৃপক্ষ। মোহাম্মদ ইউনুস ও তার তথাকথিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছিল 2024 সালের আগস্টে, একটি রাজনৈতিক পট পরিবর্তনের ভেতর দিয়ে, যেটাকে সরল ভাষায় অভ্যুত্থান ছাড়া আর কিছু বলা যায় না। বিদেশি অর্থায়ন, ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ এবং সামরিক বাহিনীর মৌন সমর্থনে দেশের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার মসনদে বসা একজন মানুষ যখন বিচার ও ন্যায় বিচারের কথা বলেন, তখন সেটা হাস্যকর শোনায়।
শামীমের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বরের 18 তারিখে। ইউনূস সরকার তখন সবে ক্ষমতায় বসেছে। তখন থেকেই দেখা গেছে রাজনৈতিক বিবেচনায় কিছু মামলা রাতারাতি এগিয়ে যাচ্ছে, আবার কিছু মামলা ঠিক ততটাই দ্রুততায় বন্ধ হয়ে যাচ্ছে। শামীমের মামলাটা পড়েছে দ্বিতীয় দলে। কারণটা খুব বড় গোপন বিষয় নয়। শামীম ছাত্রলীগের নেতা ছিলেন, আর তাকে যারা মেরেছে বলে অভিযোগ তাদের অনেকেই ইউনূস সরকারের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। আহসান লাবিব, যার নাম হত্যা মামলার আসামি তালিকায় আছে, সে জাকসু নির্বাচনে জিতে বসেছে। হামিদুল্লাহ সালমান ছত্রদলের হল সভাপতি হয়ে গেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা বার্তা যে এই সরকারের ছত্রছায়ায় থাকলে হত্যার অভিযোগও কোনো বাধা নয়। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা স্বীকার করছেন যে একটি মামলার নথিই তার কাছে নেই। 1 বছরেরও বেশি সময়ে একটি মামলার কাগজপত্র সংগ্রহ করা যায়নি। এটা প্রশাসনিক অদক্ষতা নয়, এটা ইচ্ছেকৃত। কেউ চাইলে 1 সপ্তাহেও একটি মামলার নথি এক দফতর থেকে আরেক দফতরে পৌঁছে দেওয়া সম্ভব, কিন্তু যখন উপর থেকে সবুজ সংকেত থাকে না, তখন কাগজও নড়ে না। ইউনূস সরকার এখন আর নেই। ফেব্রুয়ারি 17 তারিখ থেকে বিএনপি ক্ষমতায়, কিন্তু সেই সরকারের রেখে যাওয়া ক্ষেতের দাগ এখনও শুকায়নি। শামীমের পরিবার এখনও অপেক্ষায় আছে। নিহতের ভাই শাহিন আলম প্রতিবার কোথাও গিয়ে খালি হাতে ফিরে আসছেন। এই পরিবারের যন্ত্রণাটা পরিসংখ্যানে পরিণত হয়নি, কিন্তু এটাই সেই সরকারের আসল মুখ। একটা সরকার যখন বৈধ পথে ক্ষমতায় আসে না, তখন সে সরকার বৈধ বিচারও দিতে পারে না। কারণ বিচার মানে জবাবদিহিতা, আর জবাবদিহিতা মানে স্বীকার করা যে কোনো কাজের একটা হিসাব দিতে হবে। যে সরকার নিজেই হিসাব দিতে অস্বীকার করে ক্ষমতায় বসে, সেই সরকারের কাছে মৃত একজন মানুষের ন্যায় বিচার চাওয়াটা অনেকটা ঘাতকের কাছে নিরাপত্তা চাওয়ার মতো। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে একটা কথা বারবার শোনা যাচ্ছে যে দলটা নাকি নতুন বাংলাদেশ গড়বে। কিন্তু যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে দেখুন সেই নতুন বাংলাদেশের চেহারাটা আসলে কেমন। সোনার বার পাচার হচ্ছে, একজন মৃত মানুষের স্ত্রীকে ফোন করে বলা হচ্ছে সোনা ফেরত দাও, নইলে ছেলেকে মেরে ফেলব। আর এই কাজগুলো করছে বিএনপির যুবদলের পদধারী নেতারা। এটা কোনো অভিযোগ না, এটা রেকর্ড করা অডিওতে আছে, গোয়েন্দাদের কাছে আছে, এবং এখন সংবাদ মাধ্যমেও এসে গেছে। যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ ওরফে গোল্ড শহীদ, আর মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, এই 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা কেবল একটা ছিনতাইয়ের গল্প না। অভিযোগ হলো এরা একটা সংগঠিত সোনা পাচার চক্রের সক্রিয় অংশ, আর সেই চক্র চলছে বিএনপির রাজনৈতিক ছায়ার নিচে বসে। হীরা খাতুন নামের একজন নারীর কথা ভাবুন। তার স্বামী আলী আহমেদ মারা গেছেন। মৃত্যুর আগে গোল শহীদ আর তার লোকজনের ধারাবাহিক হুমকি আর মানসিক চাপে স্ট্রোক করেছিলেন বলে পরিবারের দাবি। স্বামী মরে যাবার পরেও থামেনি, এরপরেও ফোন আসছে, হুমকি আসছে, সোনার বার ফেরত দেওয়ার দাবি আসছে। একজন বিধবা নারীকে তার সন্তানকে হত্যার ভয় দেখানো হচ্ছে, আর এই কাজটা করছে যুবদলের নেতারা। এরপরেও কেউ যদি জিজ্ঞেস করেন বিএনপি আর তার অঙ্গ সংগঠনের চরিত্র কি, তাহলে এই একটা ঘটনাই যথেষ্ট জবাব। ভাইরাল হওয়া অডিওতে যুবদল নেতা কল্লোলের কণ্ঠে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হচ্ছে। মন্ত্রীর নাম ব্যবহার করে চাপ দেওয়া হচ্ছে পাচার হওয়া সোনা মেটানোর জন্য। প্রতিমন্ত্রী সরাসরি জড়িত কিনা সেটা তদন্তের বিষয়, কিন্তু তার নাম যে এভাবে ব্যবহার হচ্ছে, তার রাজনৈতিক পরিচয়ের মানুষজন যে এই কারবারে আছে, এটা তো আর অজানা না। একাধিকবার ফোন করা হয়েছে, তাকে SMS করা হয়েছে, কোনো জবাব নেই। একজন মন্ত্রী যদি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব না দেন, তাহলে সেই নীরবতার অর্থ মানুষ নিজেই বুঝে নেয়। বিএনপি ক্ষমতায় এসেছে একটা বিশেষ পথে। 2026 সালের 12 ফেব্রুয়ারির যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না। মানুষ ভোট দিতে যায়নি। যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেই, প্রতিযোগিতায় নেই, জনগণের অংশগ্রহণই নেই, সেই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসা একটা সরকারের মন্ত্রিসভার নাম উঠছে সোনা পাচারের অডিওতে। এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই একটা বাক্যে পুরো বিএনপির চরিত্র বোঝা যায়। প্রমাণ হলে অডিও আছে, গোয়েন্দা তথ্য আছে, ভুক্তভোগী নারীর অভিযোগ আছে, গাড়ি উদ্ধার হয়েছে, সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে। এরপরেও প্রমাণের অপেক্ষা। এই প্রমাণের অপেক্ষা আসলে কোনো আইনি অবস্থান না, এটা সময়ক্ষেপণের কৌশল, এটা নিজের লোককে আড়াল করার পুরনো ভাষা। এই দলটার জন্ম হয়েছিল সেনানিবাসে। জিয়াউর রহমান বন্দুকের জোরে ক্ষমতা নিয়ে রাজনৈতিক বৈধতার জন্য একটা দল বানিয়েছিলেন। সেই দলের ডিএনএতে গণতন্ত্র কোনোদিন ছিল না, এখনও নেই। ক্ষমতায় থাকলে লুট, ক্ষমতার বাইরে থাকলে সীমান্তে সোনার কারবার। রাজনীতিটা এদের কাছে আসলে ব্যবসার লাইসেন্স।
যশোরের মানুষ এখন ভয়ে আছে। স্থানীয় সূত্র বলছে একটা নীরব আতঙ্ক চলছে এলাকায়, কারণ যারা হুমকি দিচ্ছে তারা দলীয় পরিচয়ের আড়ালে আছে, প্রশাসনের ওপর তাদের প্রভাব আছে এবং তারা জানে এই দেশে জবাবদিহিতার ব্যবস্থাটা কতটা ঠুনকো। একজন নারী তার মৃত স্বামীর রেখে যাওয়া গাড়ি ফেরত পেতে আদালতে যাওয়ার কথা ভাবছেন। এই একটা তথ্যই বলে দেয় সাধারণ মানুষ এই মুহূর্তে কতটা একা। গত ৪ মার্চ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুকে নিজেকে দুর্নীতিমুক্ত বলে দাবি করেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুলের দুর্নীতি শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেননি। ওই ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। ১ টাকা, আবার বলি ১ টাকাও দুর্নীতি করিনি। আমার জ্ঞাতসারে কাউকে দুর্নীতি করতেও দিইনি। আমি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলিনি, আমার কোনো নতুন সম্পদ হয়নি, আয়কর দেওয়ার সময় আমি কোনো সম্পদ অপ্রদর্শিত রাখিনি। আমি কোনো দুর্নীতি করিনি, করার প্রশ্নই আসে না। আসিফ নজরুলের এই বক্তব্য কতটা সত্য, বাংলাদেশ প্রতিদিন এক প্রতিবেদনে তা তুলে ধরেছে। অনুসন্ধানে দেখা যায়, নিজেকে নির্দোষ দাবি করে দেওয়া আসিফ নজরুলের এই মন্তব্য জাতির সঙ্গে আরেকটি প্রতারণা। ১.৫ বছর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় তিনি সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। বদলি বাণিজ্য, জামিন বাণিজ্য, জেলা প্রশাসক নিয়োগ, নতুন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান করে সততার দাবিদার এই সাবেক উপদেষ্টা বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আর এসব সম্পদ প্রায় সবই বেনামে। গত ১.৫ বছরে তার দূরসম্পর্কের আত্মীয় স্বজনের সম্পদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। এমনকি তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচীর ২ কন্যাও এখন বিপুল সম্পদের মালিক, যাদের মধ্যে একজন আসিফ নজরুলের ঔরসজাত। ওই সন্তানের নামে নিউ ইস্কাটনে একটি বাড়ি কেনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ১৬-১৭ বছরের একজন ছাত্রী ইস্কাটনের মতো অভিজাত এলাকায় বাড়ি কেনার টাকা পেল কোথায়? আসিফ নজরুল কৌশলে দূরসম্পর্কের আত্মীয় স্বজনের কাছে দুর্নীতির অর্থ রেখে নিজেকে সাধু প্রমাণের চেষ্টা করেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নিবন্ধন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, সাব রেজিস্ট্রার বদলিতে যুগ যুগ ধরে ঘুষ বাণিজ্য হয়ে আসছে, তবে সেসব ক্ষেত্রে অন্তত সরকারি ও রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলের ওই ৮ মাসে ঘুষ বাণিজ্যে কোনো ধরনের নীতিমালা অনুসরণ করা হয়নি। দুদক বা আইন প্রয়োগকারী যে কোনো কর্তৃপক্ষ শুধু নীতিমালা ভঙ্গের বিষয়টি অনুসন্ধান করলেই ঘুষ বাণিজ্যের প্রয়োজনীয় তথ্য প্রমাণ পাবে। দায়িত্ব গ্রহণের পর একাধিক জেলা রেজিস্ট্রারের পদোন্নতি ও বদলির আদেশ দেন, তবে সাব রেজিস্ট্রারদের প্রথম বদলির আদেশ দেন সে বছরের ২৯ সেপ্টেম্বর। আদেশে মোট ১৭ জন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়। এক্ষেত্রে সি গ্রেডের কয়েকজন সাব রেজিস্ট্রারকে এ গ্রেডের অফিসে বদলি করে অধিদপ্তরের নীতিমালা ভঙ্গ করা হয়। এ আদেশে ২৯ সেপ্টেম্বর সাব রেজিস্ট্রার মনীষা রায়কে নীলফামারীর জলঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়। এর ৪ মাস পর ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মনীষাকে হরিপুর থেকে বদলি করা হয় দিনাজপুরের হাকিমপুর সাব রেজিস্ট্রি অফিসে। মাত্র ৪ দিনের ব্যবধানে হাকিমপুরে যোগদানের আগের দিন মনীষাকে আবার বদলি করা হয় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসে। একইভাবে ২০২৫ সালের ৯ এপ্রিল সাব রেজিস্ট্রার রেহানা পারভিনকে বরিশালের রহমতপুর থেকে ঝালকাঠির কাঠালিয়ায় বদলি করা হয়। তবে তদবিরের মাধ্যমে মাত্র ২ দিনের মধ্যে রেহানা ১১ এপ্রিল বদলি নিয়ে বরিশালের মুলাবি সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করেন। ২০২৫ সালের এপ্রিলে সাব রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্যকে চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে বদলি করা হয় কুষ্টিয়ার কুমারখালীতে। তিনিও ২ দিন পরই বদলি নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় চলে আসেন। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর সাব রেজিস্ট্রার শাহ আব্দুল আরিফকে কুষ্টিয়ার দৌলতপুরে বদলি করা হয়। যোগদানের আগের দিন ৬ অক্টোবর এই বদলি স্থগিত করে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুসারে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ২০২৪ সালের আগস্টে আইন উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রার বদলি সংক্রান্ত অন্তত ১৬টি আদেশ জারি হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫টি আদেশে ৮৭ জনকে বদলি করা হয়। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১১টি আদেশে ১৯৫ জনকে বদলি করা হয়। আদেশগুলো হল ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ১০ জন, ২৯ সেপ্টেম্বর ১৭ জন, একই বছরের ৭ অক্টোবর ৫ জন, ১ ডিসেম্বর ৩৮ জন, ১৯ ডিসেম্বর ১৭ জন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়। ২০২৫ সালে সবচেয়ে বেশি সংখ্যক সাব রেজিস্ট্রার বদলি করা হয়। এর মধ্যে ১৩ জানুয়ারি ৫ জন, ১৫ জানুয়ারি ১২, ৩ ফেব্রুয়ারি ১৭, ৫ ফেব্রুয়ারি ১০, ৯ ফেব্রুয়ারি ২, ১৯ ফেব্রুয়ারি ৩৬, ২৪ ফেব্রুয়ারি ২, ১৭ মার্চ ২৬, ৯ এপ্রিল ৩৬, ১০ এপ্রিল ৪ এবং ২৭ এপ্রিলে ৪৫ জন সাব রেজিস্ট্রারকে বদলি করা হয়। এর মধ্যে অন্তত ২০০ জনের কাছ থেকে জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকার বিনিময়ে তাদের পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিচারক
বদলিতে নজিরবিহীন দুর্নীতি। গত বছরের জুনে বাংলাদেশের নিম্ন আদালতে নজিরবিহীন ঘটনা ঘটে। 2 জুন সারা দেশের বিভিন্ন আদালতে 252 জন বিচারককে একযোগে বদলি করা হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক 5টি প্রজ্ঞাপন জারি করা হলে সারা দেশে হইচই পড়ে যায়। কারণ সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া এভাবে ঢালাও বদলি বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলার 30 জন জেলা ও দায়রা জজ এবং সমপদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার 38 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপদমর্যাদার 22 জন বিচারক এবং সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সমপদমর্যাদার 162 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা বা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী 3 জুন বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়। অনুসন্ধানে দেখা গেছে, এই ঢালাও বদলির পেছনে রয়েছে দুর্নীতির শক্তিশালী সিন্ডিকেট, যার নেতৃত্বে ছিলেন আসিফ নজরুল। তিনি দায়িত্ব গ্রহণের পর বিচারক বদলি বাণিজ্যের পরিকল্পনা হাতে নেন। তার ঘনিষ্ঠদের মাধ্যমে অর্থ লেনদেন চূড়ান্ত করার পর একযোগে বদলি করা হয়। এই বদলি বাণিজ্য করে আসিফ নজরুল হাতিয়ে নেন কয়েকশো কোটি টাকা। জামিন বাণিজ্য। আসিফ নজরুল টাকার বিনিময়ে বহু আসামির জামিন করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব জামিনের বিনিময়ে তিনি কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। এ সময় আলোচিত জামিনের মধ্যে ছিল শেয়ারে জালিয়াতি ও ভাই হত্যার মামলায় ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন হোসেনের জামিন। একদিনে 3টি মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা। এমনকি যে আদালত তাকে জামিন দিয়েছে তার জামিন দেওয়ার এখতিয়ারও সেই আদালতে ছিল না। গান বাংলার তাপসের জামিন হয়েছিল টাকার বিনিময়ে। শুধু জামিন নয়, আসিফ নজরুলের হস্তক্ষেপে তাপসকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। অনুসন্ধানে দেখা গেছে, এরকম অন্তত 2 ডজন ব্যক্তিকে আসিফ নজরুল অর্থের বিনিময়ে জামিন দেওয়ার ব্যবস্থা করেন। এদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, সাবেক আমলা এবং আওয়ামী লীগ নেতা। সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক দল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত মধ্যরাতে। অভিযুক্ত মোহাম্মদ সেন্টু চর দরবেশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 5 এপ্রিল ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক টমিন জারকের স্ত্রীর কাছ থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য ও ছবি সংগ্রহ করেন সেন্টু। এরপর থেকে তিনি নিয়মিত ওই নারীর সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন। অভিযোগ অনুযায়ী বুধবার রাতে জোরপূর্বক ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করেন সেন্টু। এ সময় তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে আটকানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে আসে। এক পর্যায়ে তাকে বেঁধে ফেলার চেষ্টা করা হলে অভিযুক্ত পালিয়ে যায়। ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক চাপে তিনি তার স্ত্রীকে তাড়ান দিতে বাধ্য হয়েছেন। পরদিন অভিযুক্ত ফোন করে তাদের পরিবারকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে দাবি করেন তিনি। সে বলেছে, জানে বাঁচতে চাইলে মামলা করবি না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক নেতা জানান, ঘটনাটি জানার পর তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কৃষক দলের ফেনী জেলা সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকে দল থেকে বহিষ্কার করা হবে। এই বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন। ঘটনার পর অভিযুক্ত কৃষক দল নেতা সেন্টু পলাতক হওয়ায় তাকে আটকানো যায়নি। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, বৃহস্পতিবার 2 আসনে নির্বাচনে প্রমাণিত হয়েছে যে যেই লাউ সেই কদু। এতদিন বিএনপির সমস্ত বুলি ছিল মানুষকে ধোঁকা দেওয়া ও প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা ফ্যাসিজমকে আগেও মেনে নেইনি, এখনও মেনে নেব না। নতুন কোনো ফ্যাসিজমকেও জনগণকে সঙ্গে নিয়ে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 2 আসনের নির্বাচন প্রসঙ্গে ডা শফিকুর রহমান আরও বলেন, অনেকেই বলেছেন 94 সালে ছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে, স্টাইল একই রয়ে গেছে। তিনি বলেন, শেরপুরে আমাদের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছিল, এবার আরেক উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পিকারের মাধ্যমে খুনিদের বিচার দাবি করছি। জাতীয় সংসদে ওয়াকআউটের প্রসঙ্গ তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, বৃহস্পতিবার 2 দফার সংসদ অধিবেশনে এমন কিছু বিল সামনে এসেছিল, কিছু বিলে আপত্তি ছিল না। জনস্বার্থে প্রয়োজন মনে করে সেগুলোতে সম্মত হয়েছি। সর্বসম্মতভাবে সেগুলো পাস হয়েছে।
আবার কিছু বিলের মাধ্যমে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। আমরা সেই বিলগুলোতে আপত্তি উত্থাপন করেছিলাম। আমাদের আপত্তিতে প্রথমে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল 2 মিনিট। আমরা প্রতিবাদ করলে প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দেন, যেটাকে অবিচার না বললেও আমাদের উপর সুবিচার হয়নি। অথচ সংশ্লিষ্ট মন্ত্রীর সময়ের কোনো লিমিট ছিল না। দীর্ঘক্ষণ ধরে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথা বলেছেন। আমরা স্পিকারের কাছে সুবিচার চাই, উভয়কেই সময় বাড়ানোর দাবি জানাই, কিন্তু আমাদের সময় 10 মিনিট বেঁধে দেওয়া হয়, আর মন্ত্রীদের জন্য সময়ের কোনো লিমিট ছিল না। এভাবে ভারসাম্যহীনভাবে এদিন অতিক্রম করতে হয়েছে। তিনি বলেন, আমরা জনস্বার্থে আমাদের স্পষ্ট আপত্তি জানিয়েছি। আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে চাই। আমরা বলেছি, বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বেই থাকে, তাহলে বিচার বিভাগের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমরা এটা চাই না। অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, তাতে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা বিএনপি সরকার আগেরটাই ফিরে গিয়ে প্রমাণ করলেন, হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। এটা কখনো হতে পারে না। জামাত আমির বলেন, যে পদ্ধতি ফ্যাসিজম জন্ম দিয়েছিল, সেই পদ্ধতি আবার বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। আমরা তীব্র প্রতিবাদ করেছি। এরপর স্থানীয় সরকারের 4টি বিল ছিল। এসব জায়গায় ইতোমধ্যে দলীয় প্রশাসক নিয়োগ করে কলুষিত করা হয়েছে। অথচ বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব ও নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি মারা গেলে অথবা কোর্টে স্পষ্ট দণ্ডিত হলে কেবল প্রশাসক বসানো হবে, অন্য কারণে নয়। এখন প্রশাসক বসানোর কারণ তারা জানাতে পারেননি। আমাদের আশঙ্কা হল, সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করে কার্যত আরেকটি ফ্যাসিজম, আরেকটি বাকশাল হবে। আমরা সেই বাকশাল বা ফ্যাসিজম চাই না। এজন্য আমরা সংবিধান থেকেই উদ্ধৃতি দিয়েছি। তিনি বলেন, আমরা জনগণের পক্ষে। এজন্য শুধুমাত্র 2/3 মেজরিটির বলে যেসব জনবিরোধী আইন পাস করা হয়েছে, তারই প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। কিন্তু আমরা সংসদ বর্জন করিনি। আমরা সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলবো। জনস্বার্থ বিরোধী কিছু হলে আমাদের কণ্ঠ আবারও জনগণের অধিকারের পক্ষে গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমরা জনগণের পক্ষে লড়াই করে যাব, কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বক্তব্য দেন। এছাড়া বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।